বর্তমানে রাজনৈতিক দলগুলোর ভেতরে এই যে একে অপরের প্রতি অবিশ্বাসের জায়গা এবং কথার এটাকে কি বলবো আমরা যে ভাষা দিয়ে যেভাবে আক্রমণ করা, এটা আসলে নতুন বাংলাদেশের রাজনীতির ধারাটি কি পুরনো দিকে ফেরত নিয়ে যায় কিনা? আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। জি, ধন্যবাদ জি আপনাকে এবং একাত্তর টেলিভিশনের দর্শক যারা দেখছেন, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। জি জি আপনি যে বিষয়ে প্রশ্ন আমাকে করেছিলেন সেই বিষয়ে জবাব দেওয়ার আগে আমি আমাদের স্টুডিওতে যে দুজন মাননীয় সংসদ সদস্য আছেন সরকার দল এবং বিরোধী দলের, তাদেরকে আমি দুটো প্রশ্ন করে আমার আলোচনাতে যেতে চাই। প্রথমত আমি সরকার দলের যিনি সংসদ সদস্য আছেন তাকে আমি প্রশ্ন করতে চাই যে আজকে নারায়ণগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, আমরা এই সংস্কৃতি অত্যন্ত দুঃখজনক এবং এটা ফ্যাসিবাদী আমলের সংস্কৃতি এবং আমরা এটা দেখতে চাই না। এটা আপনিও একমত এবং আরেকজন যিনি আছেন তিনিও, আতিক মুজাহিদ, তিনিও একমত। তো সেই ক্ষেত্রে এই যে আপনি বললেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে ভাষা ব্যবহার করছে সেই ভাষাটা অত্যন্ত আপত্তিকর, আমি আপনার সাথে শতভাগ একমত এবং এটা মানুষের আবেগের সাথে লাগবে এবং এটা অবমাননাকর। তো সেক্ষেত্রে আপনারা আইনগতভাবে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, এই যে আমরা দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানেই যাচ্ছে তাকে এক ধরনের পেশি শক্তির মাধ্যমে মোকাবেলার পথ বেছে নিলেন কেন? আমরা ঝিনাইদহে দেখেছি, আবার নারায়ণগঞ্জেও দেখলাম। আপনারা তো নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে অবমাননা, তার এই যে অশ্লীল, বলবো আমি অশ্লীল শব্দটাই বলি, অশ্লীল এবং বিভিন্ন ধরনের অবমাননাকর যে শব্দ তিনি ব্যবহার করছেন দীর্ঘদিন ধরে বেপরোয়া ভাবে, এবং সেটার জন্য আইনগতভাবে তো নিতে পারতেন, আপনারা সরকারি দলের লোক, আপনারা তো এটা আপনাদের সুযোগ ছিল। তো সেটা না করে আপনারা, সরকার যদি নিজেই বেআইনি রাস্তা বেছে নেয় বা আইন নিজের হাতে তুলে নেওয়ার পথ বেছে নেয়, তখন অন্য দলকে কি মানে বন্ধ করা যায় কিনা, এটা হলো প্রথম প্রশ্ন। এবং সংসদ সদস্য আতিক মুজাহিদের কাছে আমার প্রশ্ন হলো যে এই যে তিনি বললেন বারবার এবং স্বীকার করলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্যটা তিনি দিচ্ছেন বা যে ভাষায় বক্তব্য দিচ্ছেন, যে শব্দ প্রয়োগ করছেন, সেটা অনেক সময় তার নিজের বিবেচনায় সেটা অনেক সময় শালীন মনে হচ্ছে না বা গ্রহণযোগ্য মনে হচ্ছে না। তাহলে আপনার দলের একজন নেতা কন্টিনিউয়াসলি এই ধরনের প্রশ্ন করে যাচ্ছে, আপনারা কি তাকে কখনো সতর্ক করেছেন, ডেকে বলেছেন? আপনি যেটা মানে সরকার দলের সংসদ সদস্যের উপর চাপিয়ে দিতে চাইলেন যে আপনারা কেন তাকে ডেকে বলছেন না, এটা তো প্রথম দায়িত্ব আপনার দলের নেতা, উনি কেন ডাকবেন? আগে আপনার দায়িত্ব, আপনি তাকে ডেকে বলবেন, আপনারা দলীয় ভাবে তাকে ডেকে বলবেন যে তুমি যে শব্দটা প্রয়োগ করছো এটা মানে স্ট্যান্ডার্ড না, রাজনৈতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী না, তুমি এটা বন্ধ করো। সেটা কি আপনারা করেছেন কিনা, বা তারপরেও যদি তিনি না করে থাকে তার বিরুদ্ধে আপনারা দলীয় কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা বা কেন নেননি? অর্থাৎ আপনারা কি এটা এন্ডোর্স করছেন নাসিরউদ্দিন পাটোয়ারির এই যে ভাষা প্রয়োগ বা এই যে কাজগুলো তিনি করে যাচ্ছেন ক্রমাগত ভাবে? নির্বাচনের আগে থেকে আমরা দেখেছি মির্জা আব্বাসের বাসার সামনে গিয়ে তিনি মানে কি কি করেন নাই, মানে এগুলো করেছেন। এই ধরনের প্রবণতা তো আমরা আমাদের রাজনীতিতে কখনো দেখিনি। তো এই যে তিনি বেপরোয়া ভাবে কাজ করে যাচ্ছেন, তাহলে আমরা কি ধরে নিতে পারি যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে এই ধরনের ভূমিকায় মানে থাকে না যে নাটকে এক একজন এক একটা পাঠ করে, তো কেউ রাজার পাঠ করে, কেউ ভিলেনের পাঠ করে, আপনারা কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে এই ধরনের পাঠ করার জন্যই রাস্তায় নামিয়েছেন বা রাজনীতিতে নামিয়েছেন? এই দুটো প্রশ্ন আমি রেখে গেলাম। এখন আমি আমার আলোচনায় যেতে চাই, সেটা হলো এই যে আজকে নারায়ণগঞ্জে যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক এবং খুবই লজ্জাকর, এবং এবং একই সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি এর আগে ঝিনাইদহতে গিয়েছিল। ঝিনাইদহ আমার নিজের জেলা, এবং সেখানে যে পরিণতি সৃষ্টি হয়েছিল আমি খুব আশঙ্কিত ছিলাম যে তিনি সুস্থভাবে দেশে ফিরতে মানে ঢাকায় ফিরতে পারবেন কিনা। যাই হোক, সরকারের কঠোর পদক্ষেপের কারণে তিনি নিরাপদে দেশে ফিরেছেন। আমি মনে করি যে এই ঘটনাগুলো থেকে নাসিরউদ্দিন পাটোয়ারির মানে এটাকে কি বলবো, শিক্ষা নেওয়া উচিত ছিল। বিশেষ করে আমাদের দেশে রাজনৈতিক নেতা কর্মীরা কিন্তু নেতারা কর্মীদের কাছে কিন্তু বেশ একটা বড় আবেগের জায়গা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান, তার কর্মীদের কাছে বেশ আবেগের জায়গা। আবার নাহিদ ইসলাম বা অন্যান্য যারা এনসিপির যারা সিনিয়র নেতা আছেন, এনসিপির কর্মীদের কাছেও কিন্তু আবেগের জায়গা। সেখানে যখন তাদের কর্মীদেরকে দিয়ে, নেতাদেরকে নিয়ে নানা ধরনের অশ্লীল
অশ্রাব্য গালিগালাজ এবং নানা ধরনের মোকারি করা হয়, স্বাভাবিকভাবেই কিন্তু তার কর্মীদেরকে সমর্থকদেরকে উৎসাহিত করে এবং এই যে মানে ক্ষুব্ধ করে, উৎসাহিত না ক্ষুব্ধ করে, এবং এই ক্ষুব্ধ হওয়ার কারণেই কিন্তু এই যে পরিণতি সৃষ্টি হয়, যেটা ঝিনাইদহতে হচ্ছে, যেটা আজকে নারায়ণগঞ্জে হয়েছে, এই ঘটনাটা ঘটছে। আমরা যদি বলি যে এই যে তরুণ প্রজন্মের যে রাজনীতি, জেনজি যে রাজনীতি, আপনি দেখেন আজকে ভারতে যন্তর মন্তরে কিন্তু প্রায় প্রায় মানে 10 লক্ষ লোকের একটা বিশাল সমাবেশ হয়েছে জেনজিদের। প্রথম সমাবেশ হচ্ছে ককরোচ জনতা পার্টি, সারা ভারত থেকে এসেছে। আমরা সেখানে কিন্তু একটা বাজে শব্দ, একটা অশালীন শব্দ প্রয়োগ দেখিনি। কিন্তু আমরা জুলাই আন্দোলন থেকে শুরু করে তখন আমরা হয়তো ফ্যাসিবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদকে ডিনাই করার জন্য এই শব্দগুলোকে হয়তো মানুষের কাছে অতটা খারাপ লাগে নাই, কিন্তু যখন ফ্যাসিবাদ চলে গেল, আমি মনে করি আমাদেরকে আমাদের জায়গাতে, রাজনীতির মৌলিক জায়গাতে ফিরে আসা উচিত ছিল। আমাদের শব্দ প্রয়োগে, আমাদের ভাষা প্রয়োগে, রাজনৈতিক যে আচরণ, রাজনৈতিক যে শালীনতা, শ্রদ্ধাবোধ, পারস্পরিক সহনশীলতা, সেই জায়গায় আমাদের ফিরে এসে একটা সুস্থ রাজনীতি করার প্রয়োজন ছিল। না হলে এই যে মানে রাজনীতির যে প্রক্রিয়া যাচ্ছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আবার ফ্যাসিবাদ বলার সুযোগ পাবে যে আগেই ভালো ছিল। এই যে তারা যে বলার চেষ্টা করছে বারবার আগেই ভালো ছিল, তার কিন্তু একটা প্রমাণ হিসাবে এই ভাষা প্রয়োগটা কিন্তু তারা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করবে যে আগের রাজনীতিতেও এই ভাষাটা ছিল না। আমরা যখন রাজনীতি করেছি, বিরোধিতা করেছি, এই ধরনের ভাষা কাউকে প্রয়োগ করতে দেখিনি। তাহলে এখন এই যে তরুণ প্রজন্ম, যারা শিক্ষিত, যারা মার্জিত হবে বলে আমরা ধারণা করি, আমরা প্রত্যাশা করি, যারা এই ডিজিটাল প্রজন্মের মানুষ, তারা কেন এই ধরনের আচরণ করবে? তারা কেন এই ধরনের শব্দ প্রয়োগ করবে পরস্পরের দিকে? তাদের ভিতরে কেন শ্রদ্ধাবোধ থাকবে না? তো সেই জায়গাতে আমি দুইজন সংসদ সদস্য, দুইটি রাজনৈতিক দলের, তাদেরকে বলবো উভয়ের দলের নেতাদেরকে, কর্মীদেরকে লাগাম টানুন। আপনারা, আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় আপনার এই ফ্যাসিবাদ কিন্তু সারা বাংলাদেশে ফিরে আসছে এবং তারা মিছিল করছে। আমরা আসলে সেই প্রশ্নটি পরবর্তীতে রাখতে চাই। শেষ করি জাস্ট এইটা, এত বড় একটা মানে হত্যাকাণ্ডের পরে, এইরকম একটা বিপ্লবের পরে, যেই দলের প্রায় লক্ষাধিক মানুষ পালিয়ে গেছে, এই দুর্নীতি, এই খুন, এই গুমের পরে এত দ্রুত কিন্তু এদের এইভাবে মানে পুনরুত্থান বলি বা ফিরে আসার কথা ছিল না। কিন্তু আমাদের এই ব্যর্থ রাজনীতির, জুলাই পরবর্তী ব্যর্থ রাজনীতির কারণেই কিন্তু এদের এইভাবে ফিরে আসার সুযোগ তৈরি হচ্ছে। আমরা আপনি যে প্রশ্নগুলো করেছেন অতিথিদের কাছে, আমরা বরং সেটার উত্তরটা একটু নিতে চাই। প্রথমে আতিক মুজাহিদ, আপনার কাছেই আসে, কারণ দলের বিষয়টা বারবার আমাদের একজন অতিথিও বলছিলেন। বাই দ্য ওয়ে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করতেছি না। যেটা হয়েছে সেটা হলো যে এরকম হিট কাউন্টার হিট পলিটিক্সে আগেও ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে এটা খুব বড় করে দেখার খুব বেশি সুযোগ নেই যে বাংলাদেশে খুব বেশি মেসি বাকারে করছে। বাট যেটা হচ্ছে যে ফিজিক্যালি অ্যাসল্টটা খুব খারাপ জিনিস। কাউকে ফিজিক্যালি অ্যাসল্ট করা কোনোভাবেই এটা আইনগত সিস্টেমের মধ্যে না, যেটা উনি বলেছেন। এবং আপনি সতর্ক করা হয় কিনা, ইয়েস, আমাদের শৃঙ্খলা কমিটিতে যখন আলোচনা হয় আমরা খুবই খোলামেলাভাবেই আমরা এগুলো নিয়ে আলোচনা করি। কারো কোনো বিহেভিয়ার, কোনো পলিটিক্যালি অপোনেন্টের ব্যাপারে খারাপ আচরণ করলে সেগুলো আমরা আমাদের জায়গা থেকে বলার চেষ্টা করি। এটা আমাদের জায়গা থেকে অলওয়েজ, এটা আমাদের পার্টিতে থাকে। গ্রোয়িং স্টেজের পার্টিতে অনেক রকম এগুলো হয়ে থাকে। বাট নাসিরউদ্দিন পাটোয়ারি ঢালাওভাবে যেভাবে মানে তাকে ধরা হয়, হয়তো তাকে শব্দচয়নের ব্যাপারে আমি বললাম আগে অফেন্ডেড হতে পারেন, কিন্তু সে কিছু ক্রিটিসিজম করে, সেগুলো হচ্ছে ভ্যালিড। এখন দেখেন আপনার এখন যে তার মুদ্রা ইস্যু নিয়ে সে কাজ করতেছে, এখন পুশিনের মতো একটা বিখ্যাত ঘটনা ঘটতেছে বাংলাদেশের মানে মেজরিটি পার্টি। উনি যে ক্রিটিসিজম করতেছে সেটা ভ্যালিড। অনেক ক্ষেত্রে আমি বলি তার অনেকগুলো, আমি বলছিলাম আমি ওভারঅলি বলছিলাম, বলি খেয়াল করেন, ওর আপনারা তো হচ্ছে 2-4টা বিষয় নিয়ে সবাই হাইলাইট করে, একটা শব্দকে, মিডিয়া সবসময় 2-4টা শব্দকে পিক করে, কিন্তু ওভারঅলি ফুল বক্তব্যটা কিন্তু অনেক সময় কি হয় না, ওই সময় আসে না, এই হেডলাইনটা দেখে অনেক সময় হয়ে যায়। তো সে জায়গা থেকে তার কিন্তু অনেকগুলো জিনিস, সে কিন্তু এই রাজনীতিতে এসেছে কিন্তু সীমান্ত হত্যার বন্ধ আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সে একমাত্র দাঁড়িয়ে কিন্তু রাজনীতি, রাজু ভাস্কর্যে অনেক দিন সে কিন্তু অনশনের মতো করেছিল যে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, এবং সে কিন্তু এখনো সেম রাজনীতিটা করে যাচ্ছে। বিভিন্ন জায়গায় গিয়ে সীমান্ত হত্যা হচ্ছে, সেখানে যে কথা বলতেছে, পুশিন ঠেকানোর জন্য সবাইকে বলতেছে। তাহলে একটা মানুষের ডেফিনেটলি ভালো খারাপ মিলাই থাকে আর কি, কিন্তু একচিটিয়া ভাবে তাকে যদি আমরা খুব কণ্ঠসা করে দিয়ে ফেলি যে এই একটাই ওর সমস্যা, ভাষা, ল্যাঙ্গুয়েজ, কিন্তু তার পলিটিক্যাল অনেক বিষয় যেগুলো বাংলাদেশের স্বার্থে নিয়ে কথাবার্তা বলতেছে। হ্যাঁ, ক্রিটিসিজম মানে হচ্ছে সমানভাবে আলোচনা, কিন্তু আমরা একপাক্ষিক কথাবার্তা বলি।
সমালোচনা মানে কি? সমানভাবে আলোচনা, ভালো মন্দ আলোচনা করা। কিন্তু যখন আমরা কাউকে খারাপ বলি, কমপ্লিটলি খারাপ বলি, সো এই জায়গাটা থেকেও আমাদের বেরিয়ে আসা উচিত। কিন্তু তারপরেও তাকে একাধিকবার আক্রমণ করা হলো। এবং আপনি ঝিনাইদের ঘটনাটি বারবার বললো, ঝিনাইদের তো উনি মামলা নিচ্ছিল না, অনেকক্ষণ সে অনশন করে মামলা নিতে হলো। ইটস এ ব্যাড সিস্টেম। আমরা দেখলাম যে উপরের নির্দেশে মামলা নিচ্ছে না। হ্যাঁ, একটা মানুষ খারাপ করছে, আপনি কাউন্টার খারাপ করছেন, এর কি মামলা হবে না? সো এগুলো নিয়ে অনেক ডিসকাশন করা যাবে। আমার কাছে মনে হয় এটা হচ্ছে বড় ইস্যু আমাদের এখন দাঁড়িয়েছে আক্রান্ত পরপরে রাজনৈতিকভাবে। আমাদের এখন যেটা পুশিন একটা কিন্তু মেজর ইস্যুটা আলোচনা হওয়ার বিষয় আমার কাছে মনে হয়, যেটা আমরা একটু নিউজ দেখলাম যে ইন্ডিয়া আমাদের প্রায় প্রতিটা বর্ডারে জোর করে করে তাদের বাঙালি মুসলমানদেরকে, তারা কলকাতার বাঙালি মুসলমানদেরকে পুশ করে তারা পলিটিক্যালি ঢুকাচ্ছে, যেটার ব্যাপারে আমাদের খুব বেশি ভাইব্রেন্ট পলিটিক্যাল আমরা ভয়েস কিন্তু দেখতে পারলাম না। কেউ বড় বড় এজেন্ডা নিয়ে কথা বলছে, কেউ এটা নিয়ে ইস্যু করছে। এবার আমার পররাষ্ট্র মন্ত্রণালয় তো ডেকে আনি, তাদের সাথে কথা বলা দরকার আছে। হোয়াই ইউ আর ডুইং দিস স্টাফ? তোমার যদি কোনো কিছু আলোচনা করার বিষয় থাকে, যে আমার দেশের লোক যদি মনে করো ওখানে থাকে, আমার দেশে তো অনেকগুলো ইন্ডিয়ান লোক অবৈধভাবে চাকরি করতেছে, লক্ষাধিক লোক বলা হয়ে থাকে সাংবাদিকরা যে লক্ষাধিক ইন্ডিয়ান বাংলাদেশের বড় বড় মেজর সেক্টরে তারা কাজ করছে উইদাউট ইভেন আমার ভিসা পাসপোর্ট। সেটা নিয়ে আলোচনা নেই। তাহলে ওনারা আমাদের এখানে পুশ করতেছে, অস্থিতিশীল তৈরি করার চেষ্টা করছে। হোয়াট আর দ্য রিজনস? সেটা কিন্তু মেজর ইস্যু, আমাদের এটা নিয়ে আলোচনা করার আমার ইস্যু আছে মনে হয়। বাবুল, আপনার যদি আগের প্রসঙ্গের উত্তর থেকে থাকে, আর একই সাথে এই যে পুশিনের বিষয়টি উনি বারবারই বলছি বিরোধিতা, যে সরকারের আসলে অবস্থানটি অত কঠোর না। পলাশ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডলসে গাবানার অ্যাড দিচ্ছেন, কিছু পান কিনা একটু জানাবেন, পাইলে শেয়ার করবেন আমাকে। ও এখন চুপায় ফেলছেন উনি ডিএনজি সেল। যাই হোক, দেখুন রাজনীতিতে একটা সময় ছিল হেকলিং ছিল, কিন্তু সুরঞ্জিত সেনগুপ্ত সংসদে অনেক পলিটিক্যাল রেটরিক বলতেন, কিন্তু অনেক মজা করে বলতেন। সুধাংশু শেখর হালদারকেও তাই দেখেছি। আমি ছোটবেলা থেকে সংসদ দেখতাম, 96 বলেন 90 বলেন, তখনও খোঁচাখুচি ছিল, অশ্লীলতা ছিল না। তো আমি যে কথাটা ডক্টর মুজাহিদ লাস্টে বলেছেন, বাইগনস আর বাইগনস, আর আমার উত্তর যদি আপনি শোনেন, সেটা হচ্ছে বিএনপি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিছু বলবে, সেটার উপর মামলা করে আরেকটা ইতিহাস তৈরি করতে চায় না। বিএনপির প্রত্যাশা, এনসিপিতে অনেক ভালো ভালো নেতারা আছে, অনেকেই আছে, আপনি আলাউদ্দিন আছে, ফরিদ আছে, ডক্টর আতিক নিজে আছেন, রাশেদ আছেন, আরিফ আছেন, তুষার আছেন। তারা তো অনেক পড়ালেখা করা এবং খুব প্রাজ্ঞ মানুষ এই বয়সের তুলনায়। আমি ডক্টর মুজাহিদের থেকে অনেক কিছু শিখি, স্পেশালি ডিলিং, হাউ টু টক। সো তারা যদি আমরা প্রত্যাশা করি যে তারা অন্তত একটা পাবলিকলি ঘরের মধ্যে সতর্ক করার, পাবলিকলি এটা নোটিশ দেওয়া, বিএনপি হলে অনেক আগেই বহিষ্কার করতো মিনিমাম, এটা সাংগঠনিক শাস্তি। কাজেই আমার উত্তরটা মনে হয় পলাশ ভাই পেয়ে গেছেন। না, কিন্তু আপনি মানে মামলা করবেন না কিন্তু হামলা করবেন, এটা কেমন দাঁড়ালো? দেখুন, হামলা তো দলীয় ভাবে নয়। আপনি শুনেছেন যে আমাদের ওখানকার সংসদ সদস্য ইতিমধ্যেই এটার জন্য লজ্জিত, দুঃখ প্রকাশ করেছেন। দ্বিতীয়ত হচ্ছে ছাত্রদল তো ছাত্রই, তারা করেছে। তৃতীয়ত হচ্ছে অবশ্যই দলীয়ভাবে এটা দেখবে। চতুর্থত হচ্ছে যে এখানে আপনি যেটা বলছেন যে আইন হাতে নেওয়াটা আমরাও বিএনপির স্ট্যান্ড নয়, এবং এটা অবশ্যই তারা ভুল করেছে, যেটা আমি আমার প্রথম বক্তব্যেই বলেছি।